হেডিংলির মাঠে একটা লজ্জাজনক হার ভারতের। লজ্জাজনক শব্দটা হয়তো আপনাদের একটু স্ট্রং ওয়ার্ড মনে হতে পারে, কেননা ম্যাচটা আমরা দেখলাম প্রথম 4 দিনে যথেষ্ট ফাইট হয়েছে, ম্যাচের পেন্ডুলাম কিন্তু দুদিকেই ঘুরেছে, কিন্তু আজকে পঞ্চম দিনে আমার মনে হয় ইংল্যান্ড পুরোপুরি ডমিনেট করলো। আর এই লজ্জাজনক হারের জন্য আমি দায়ী করব ভারতীয় দলের ল্যাক অফ ডিসিপ্লিনকে। আমি দায়ী করব এই ম্যাচে যে কি মোমেন্টগুলো ছিল সেগুলোকে গ্র্যাব না করতে পারাকে। ফিল্ডিং তার মধ্যে অবভিয়াসলি একটা, তাছাড়া দুটো ব্যাটিং কোল্যাপ। তো সব মিলিয়ে আমরা ইংল্যান্ড কিন্তু আমাদের চান্স দিয়েছিল অনেক এই ম্যাচটাকে নিজেদের পক্ষে সিল করে নেবার, কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পেলাম না। আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা মানে আত্মসমর্পণ। আজকে আমাদের বোলারদের কাছে সকালবেলা ওভারহেড কন্ডিশনটা ছিল, সুইঙ্গিং কন্ডিশন ছিল, মেঘলা ছিল, দুবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছিল, স্টপ স্টার্ট যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এই পরিস্থিতিগুলো তাদের ফেভারে থাকা সত্ত্বেও তারা কিন্তু ইংল্যান্ডের মাত্র 5টা উইকেটই নিতে পারলেন। তার মধ্যে আমি বলবো হ্যারি ব্রুক আনলাকি আউট হয়েছেন শার্দুল ঠাকুরের বলে। এখানে পোস্টমর্টম যদি ম্যাচের করি কিভাবে আমরা দেখবো, আমার মনে হয় আমাদের দেখতে হবে যে আমাদের ফার্স্ট ইনিংসে ওই 41 রানে 7 উইকেট, সেকেন্ড ইনিংসে ওই রকম 35 রানে 6 উইকেট। তো এই দুটো কোল্যাপস যদি না হতো, আরো একটু রানটা বেশি হলে হয়তো সাইকোলজিক্যাল প্রেশারটা ইংল্যান্ডের ওপর বেশি থাকতো, হয়তো সেই প্রেশারে তারা মানে র্যাশ শট খেলতো, এবং র্যাশ শট খেলে হয়তো তারা ওখানে উইকেট টেকিং অপরচুনিটিও হতো। আজকে আমরা কিন্তু ফার্স্ট সেশনে ইংল্যান্ডের ব্যাটারদের মানে জ্যাক ক্রলি এবং বেন ডাকেটকে কিন্তু দেখলাম না কোনো র্যাশ শট খেলতে। দে ওয়ার নট টেকিং এনি রিস্ক, মানে ওরা উইদাউট রিস্ক নিয়ে ফার্স্ট সেশনে 100-র ওপরে রান করেছে। আর ফার্স্ট সেশনটা কি ছিল, ফার্স্ট সেশনে যদি আমরা 2-3টে উইকেট নিতে পারতাম, ওভারহেড কন্ডিশন আমাদের ফেভারে ছিল, তাহলে কিন্তু এই ম্যাচের হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো। তো এর রিজন ছিল কেন, ইংল্যান্ড জানতো যে 350 রান যদি পুরো খেলা হয় যাতে, তো তাহলে কিন্তু তারা চেস করে দেবে, কেননা মানে ওরা যে মেন্টালিটিতে ব্যাট করে, যে ধরনের ক্রিকেট খেলে, সেখানে 350 রানটা চেস করা খুব একটা বড় ব্যাপার নয়। ওভারঅল আমি যদি বলি গোয়িং ফরওয়ার্ড কি করা যেতে পারে, আমার নেক্সট টেস্টে বুমরা খেলবে কিনা আমি জানি না। আপনার দেখুন, আপনার বোলাররা 20টা উইকেট নিতে পারেনি, সো প্রবলেম লাইজ ইন ইউর বোলিং। আপনি যদি এখানে শার্দুলকে বসিয়ে নীতিশ রেড্ডিকে খেলান, আমার মনে হয় না সেটা কোনো সলিউশন হবে। উইকেট টেকিং বোলার নিতে হবে, এবং আমার তাই জন্য মনে হয় কুলদীপ যাদবকে কিন্তু প্লেইং 11-এ খেলাতেই হবে বার্মিংহামে। আই নো বার্মিংহামে কেউ জেনারেলি ওভারসিজ টিম দুটো স্পিনার খেলায় না, কিন্তু হর্সেস ফর কর্সেস, ডেসপারেট টাইমস আস্ক ফর ডেসপারেট মেজার্স। তাই জন্য কুলদীপের খেলাটা খুব জরুরি। তাছাড়া 3টে পেসার কে হবে, আকাশদীপ খেলবে না হর্ষদীপ খেলবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে। ওভারঅল এখনো আমাদের বার্মিংহাম টেস্টের আগে অনেক টাইম আছে। আজকে সবে 24শে জুন, 2রা জুলাই থেকে টেস্ট। তার আগে ভারতীয় দলের তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, যদিও আমার মনে হয় কিছু ইনডোর সেশনস বা ক্লোজ ডোর সেশনস তারা প্র্যাকটিস সেশন তারা করবে। কালকে তারা বার্মিংহাম যাচ্ছে, হয়তো একদিন রেস্ট নিয়ে তারপর আবার তারা প্র্যাকটিসে নেমে পড়বে, কিন্তু সেটা মিডিয়ার জন্য ওপেন থাকবে কি থাকবে না সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর হেডিংলিতে হারের পর অবভিয়াসলি গৌতম গম্ভীরের ওপরও অনেক কোয়েশ্চেন উঠতে শুরু করেছে, কেননা গৌতম গম্ভীর মানে চার্জ নেবার পর থেকে কিন্তু রেড বল কোচ, সেটা কিন্তু ইট ইজ গেটিং ব্যাড টু ওয়ার্স। আমরা অস্ট্রেলিয়াতে হেরেছি, আমরা ইংল্যান্ডে প্রথম ম্যাচ হারলাম, আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে 0-3-এ হেরেছি। সুতরাং গৌতম গম্ভীরের কিন্তু রেড বল কোচিংয়ের ওপরও একটা কোয়েশ্চেন মার্ক উঠছে, এবং বার্মিংহামে তিনি সেই কোয়েশ্চেন মার্কের অ্যান্সার দিতে পারেন কিনা সেটা দেখতে হবে। আজকে প্রেস কনফারেন্সে এসে তিনি মিডিয়াকে তেমন কিছু বললেন না, যদিও তিনি বললেন যে হ্যাভিং এন ইয়াং টিম শুড নট বি এন এক্সকিউজ। সেটা আমরা সবাই জানি যে ইট শুড নট বি এন এক্সকিউজ, বাট এই বলে আমরা কতদিন চালাবো, মানে আমাদেরকে ম্যাচ জিততে হবে। এই ইংল্যান্ড টিম কিন্তু এমন কিছু মানে দুর্ভেদ্য টিম নয়, এদের অনেক অপরচুনিটি আমাদের এই টেস্ট ম্যাচে দিয়েছিল, সেই অপরচুনিটিগুলো আমরা গ্র্যাব করতে পারিনি বলে টেস্ট ম্যাচটা হেরেছি। সো অবভিয়াসলি এই সিরিজের আমাদের নজর থাকবেই। আমরা কালকে বার্মিংহাম ট্রাভেল করবো, সেখান থেকে আমাদের কন্টেন্ট, আমাদের টিম রেস স্পোর্টস আপনাদের কাছে কন্টেন্ট নিয়ে আসবে, তো সেদিকে লক্ষ্য থাকুক আমাদের। আর আপনারা দেখতে থাকুন অবশ্যই রেস স্পোর্টস, এবং রেস স্পোর্টস ক্রিকেট এবং রেস স্পোর্টস। অবভিয়াসলি রেস স্পোর্টসের জন্য হেডিংলি থেকে সন্দীপন ব্যানার্জি।